সারাদিন অনেক ভালো ভালো কথা বললেও বাসায় ফিরে বিনতিকে জিজ্ঞেস করলো, তুই কি ভাবলি, চাকরি বাকরি করবি? বিনতি চায়ের কাপে চুমুক দিয়ে বলল, বিসিএস চেষ্টা করব ভাবছি। আরে ধুর, ওসব হবে না, শুধু শুধু সময় নষ্ট। অনেকেরই তো হচ্ছে। যাদের হচ্ছে তারা লেগে থাকে দিন রাত। তোর তো বিয়ে হয়েছে, ঘরদোর সামলে এত সময় দিতে পারবি তো? বিনতি স্বাভাবিক গলায় বলল, আমাকে কোনো কাজ করতে হয় না, সারাদিন শুয়ে বসেই থাকি। রুচি এরপর সেই অপ্রিয় প্রশ্নটা করে ফেলল, বলল, সাব্বিরের সঙ্গে বিয়েটা ভাঙলো কেন রে? বিনতি স্বাভাবিক গলায় বলল, শেষ মুহূর্তে কিছু ঝামেলা হয়েছিল তাই। এত বছর প্রেমটা করে লাভটা কি হলো বলতো? বিয়ে তো হলো না। বিনতি কিছু বলল না। হঠাৎ করেই পরিবেশটা অসহ্য লাগছে। রুচির আন্তরিকতা দেখে ওর সঙ্গে থাকতে এসেছিল, এখন মনে হচ্ছে না আসাই ভালো ছিল। রুচি এসব ব্যাপার জানার জন্যই হয়তো ওকে এত খাতির যত্ন করে এনেছেন। রুচি আবারও প্রশ্ন করল, তোর হাজবেন্ড কেমন? ভালো। কি করে? বিনতি অতি সন্তর্পণে দীর্ঘশ্বাস লুকিয়ে বলল, এখনো কিছু করে না, বাবার বিজনেস আছে, সেটা দেখবে মনে হয়। রুচি হেসে ফেলল। বিনতি সেটা দেখেও চুপ করে রইল। জিজ্ঞেস করতে ইচ্ছে করলো না হাসির কারণ। রুচি বলল, সরি সরি, আসলে একটা ব্যাপার মনে পড়ে গেল। আমার এক পরিচিত আত্মীয়ের একবার বিয়ের সম্বন্ধন এসেছিল। ছেলে কিছু করে না, কিন্তু ছেলে দুলাভাইয়ের বিরাট ব্যবসা, সেই কথা মনে পড়ে গেল। বিনতিও মৃদু হাসল। এই মুহূর্তে ওর শিশিরকে মনে পড়ছে। শিশিরকে যদি ফোন করে বলে আমাকে নিয়ে যাও, তাহলে কি নিতে আসবে? মনে হয় না। 100টা খারাপ কথা শুনিয়ে ফোন রেখে দেবে। আরাম আয়েশের ঘুম ছেড়ে আসবে না। রুচি আবারও বলল, তোর হাজবেন্ড তোকে ভালোবাসে? বিনতি আনমনে বলল, হুম। এই যুগে এমনও হয়, একটা মানুষকে চিনি না জানি না, অথচ বিয়ে করে শুয়ে পড়লাম। ছি। বিনতি ঘড়ির দিকে তাকালো। রাত 10:30। এখন বেরিয়ে গেলে পৌঁছতে 2-3 ঘন্টা লেগে যাবে। এত বড় রিস্ক নেওয়া যায় না। বিনতির রাগ লাগছে না, কিন্তু খুব ঘেন্না হচ্ছে। কিন্তু রুচিকে কোনো জবাবও দিতে পারছে না। মাঝে মধ্যে পরিস্থিতি এমন হয় যে সামনের মানুষটাকে চড় মারতে ইচ্ছে হলেও হাত গুটিয়ে বসে থাকতে হয়। বিনতি ফোন দেখছে। শিশিরের নাম্বারে ডায়াল করেও কেটে দিল। রুচি দেখলো বিনতি চুপ করে আছে, তাই আর ঘাটালো না। প্রায় 40 মিনিট পর শিশির ফোন করলো। বিনতি ফোন ধরতেই গমগমে গলায় বলল, আমি বাইরে আছি, এক্ষুনি নিচে এসো, না হলে পুলিশ দিয়ে ধরে নিয়ে যাব। বিনতি স্বস্তির নিঃশ্বাস ফেলে নিঃশব্দে হাসল। তারপর বলল, পুলিশ আনতে হবে না, আসছি। রুচি পাশেই বসেছিল, শুনতে পেয়ে বলল, কি হয়েছে? শিশির আসছে আমাকে নিতে। তোর হাজবেন্ড কেন? বিনতি জবাব না দিয়ে নিচে চলে গেল। শিশির দাঁড়িয়ে আছে চোখ মুখ শক্ত করে। বিনতি এসে দাঁড়াতেই বলল, এক্ষুনি আমার সঙ্গে যাবে, না হলে আমি কিন্তু তোমার বাবাকে ফোন করে বলবো। বিনতির আজ আর একটুও রাগ হলো না। শিশির যা বলে বলুক, ও কিছু বলবে না। বিনতি বলল, আচ্ছা, আমি একটু আমার বন্ধুকে বলে আসি। শিশির হ্যাঁ না কিছু না বলেই দাঁড়িয়ে রইল। বিনতি উপরে উঠে গেল। রুচি বারান্দায় দাঁড়িয়ে দেখছিল। বিনতি উপরে আসতেই রুচি বলল, এ কি, ভাইয়াকে ভেতরে আসতে বললি না? না, তোকে একটা কথা বলার জন্য এসেছি। কি? আমি আর শিশির একদিন তোদের বাড়ি যাব, গিয়ে তোর মাকে জিজ্ঞেস করব যে তারও তো
অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। তার একটু লজ্জা লাগছিল কি না? রুচি হা হয়ে তাকিয়ে রইল। বিনতি 2 সিঁড়ি নেমে আবারও ফিরে এসে বলল, ভালোবাসার নমুনা দেখলি তো? রুচি মাথা নিচু করে ফেলল। সারা পথ শিশির মেজাজ দেখালো। একটু পরপর বলতে লাগলো, এত লোভ তোমার ভালো মন্দ খাবারের আশায় থেকে গেলে? তোমার তাই মনে হয়? হ্যাঁ। তাহলে তাই। এক থাপ্পড় মেরে তোমার মুখ ভেঙে দেওয়া দরকার। কেন মারবে তুমি? না, তোমার বাবাকে দিয়ে মারা দরকার। আমি আজকের ঘটনা তোমার বাবাকে বলে দেব। আচ্ছা, বলে দিও। শিশির বিড়বিড় করে বলল, এত বড় সাহস বাড়ির বাইরে থাকবে? শিশির ও আমার বন্ধু। সে যাই হোক, মেয়েরা কোথাও নিরাপদ না। তোমার ওই বন্ধু তো একা থাকে। তাছাড়া বিয়ের আগের ব্যাপার আলাদা। এখন যদি তোমার কোনো বিপদ হয়? এই দুটো বাক্য বিনতির এত ভালো লাগলো। যদি তোমার কোনো বিপদ হয়। বিপদের আশঙ্কা করে শিশির এত দূর ছুটে এসেছে। কে হয় এই ছেলেটা? বিয়ে নামের এক বন্ধনে দুজনকে জোর করে আটকে দেওয়া হয়েছে। সেই বন্ধনের এত জোর? বিনতি আজ চোখে শিশিরের থমথমে মুখটা দেখল। শিশির একবারও ওর দিকে তাকাচ্ছে না। বাকি পথটুকু এমনই কাটলো। বাড়ি ফিরে দেখলো শিশির আর তুষার বসে আছে। শিশির সবার দিকে একটা রাগী দৃষ্টি দিয়ে ঘরে চলে গেল। শিরিন বলল, পাগলটা শেষমেশ তোমাকে নিয়ে ফিরলো। বিনতি হাসল। তুষার বলল, যাক বাবা, আমি বাঁচলাম। আমাকে যেইভাবে দেখছিল তাতে আমার মনে হচ্ছিল গুলি করে মেরে ফেলবে। খাওয়া না হলে খেয়ে নাও, আর ওই পাগলটাকেও খেতে দিও। তোমার শ্বশুরকে জানিয়ে আসি, সে বারবার জিজ্ঞেস করছিল। বিনতি আচ্ছা বলে চলে গেল। শিরিনের আজ খুব খুশি লাগছে। নিজের ছেলের পাগলামিতেই খুশি লাগছে। বিনতির সঙ্গে রসিকতার সম্পর্ক হলে বলতো, বিনতি তোমার স্বামী তোমাকে ছাড়া একটি রাতও থাকতে পারবে না, তাই নিয়ে এলো। কিন্তু শাশুড়ি হবার কারণে রসিকতা করতে পারল না। বিনতি ঘরে এসে দেখলো শিশির লাইট অফ করে শুয়ে পড়েছে। ডেকে বলল, খেতে আসো। শিশির কঠিন গলায় বলল, না। আমিও না খেয়ে আছি শিশির। দুপুরে যা গিলেছ তাতে 2 দিন না খেলেও চলবে। তুমি এত রেগে আছো কেন? তোমাকে নিয়ে যাইনি তাই? তুমি যাও তো। তুমি খেতে চলো। না। আচ্ছা, কথা দিচ্ছি এরপর তোমাকে নিয়ে যাব। এখন কোথাও গেলে বলেও যাব। তুমি যেমন স্বামী চরিত্রে ভালো অভিনয় করছো, তেমন আমিও করব। শিশির রেগে মেগে উঠে গেল। বিনতি ঘুমানোর আগে ডায়েরিটা হাতে নিল। মাঝখানে অনেক দিন লেখা হয়নি, আজ আবারও লিখছে। শিশির ছেলেটা পাল্টে যাচ্ছে একটু একটু করে। ওর রাগের মধ্যে আগের মতো ঝাঁঝ নেই। শিশির কি নিজে জানে যে ও একটু একটু করে পাল্টে যাচ্ছে? নাকি সবটাই আমার মনের ভুল? আমাকে নিয়ে খালার সঙ্গে ঝগড়া, আজকের রাগ, সবটাই কি এমনি নাকি অন্য কিছু? পরের পৃষ্ঠায় বিনতি লিখল, সব মেয়েরাই সঙ্গীর ভিতরে বাবার ছায়া খুঁজে বেড়ায় অবচেতন মনে। বাবার মতো করে খেয়াল রাখুক, ভাবুক, তেমন চায়। আজকের শিশিরের মধ্যেও কেন যেন বাবার ছায়া খুঁজে পাওয়া গেল। হঠাৎ হয়ে যাওয়া সম্পর্কে এমন আশা কখনো করিনি। তবুও যেটুকু পেয়েছি তাতেই আমি খুশি। শিশির, আজকের ঘটনা আমার অনেক দিন মনে থাকবে। বিনতি যেদিন থেকে প্রতিজ্ঞা করলো শিশিরের সঙ্গে আজ ঝগড়া করবে না, সেদিন থেকে ঝগড়ার পরিমাণ বেড়ে গেছে। ঝগড়ার কোনো মাথা মুন্ডু নেই, যাকে বলে অকারণ ঝগড়া। শীতের শেষে একবার বিনতির বাবা এলেন। শিশির এবার খুব খুশি হলো। হাসি মুখে স্বতঃস্ফূর্তভাবে অনেক গল্পগুজব করলো। কিন্তু যখনই সে বিনতিকে বাড়ি নিয়ে যাবার প্রস্তাব দিল, তখনই ঝামেলা লেগে গেল। শিশির গম্ভীর গলায় বলল, আপনি বিন্দিকে নিয়ে যেতে এসেছেন? বিনতির বাবা বললেন, হ্যাঁ, ও কয়েকটা দিন গিয়ে থাকুক, তারপর তুমি গিয়ে নিয়ে আসবে। 2 দিন থাকবে, ঠিক আছে। আমিও সঙ্গে যেতে পারি, আমার কোনো সমস্যা নেই।
বিন্তির বাবা আমতা আমতা করে বলল, 2 দিন না বাবা, দিন 15 থাকবে। শিশির চোখ কপালে তুলে বলল, দিন 15 কে আপনি বলেছেন কয়েকটা দিন? বিন্তি পাশেই দাঁড়িয়েছিল। বিন্তির বাবা মেয়ের দিকে তাকালেন। বিন্তি বলল, আমি চাচিকে জিজ্ঞেস করিনি, চাচি পারমিশন দিলে যাব। শিশির কটমট চোখে তাকালো। শিরিনের কাছে পারমিশন চাইতেই দিয়ে দিল। শাশুড়ির অনুমতি পেয়ে বিন্তি গোছকাজ শুরু করলো। শিশির ঝড়ের গতিতে ঘরে ঢুকে গেল। বলল, তুমি যাচ্ছ অথচ একবারও আমার মতামত নিলে না। তোমার মতামত কেন নিতে হবে শিশির? কারণ আমি তোমার স্বামী। আচ্ছা, আচ্ছা মানে কি? আমাকে মানুষ মনে হয় না? হ্যাঁ হয়। আমি তো তোমাকে লুকিয়ে যাচ্ছি না, তোমার সামনেই যাচ্ছি। না, তুমি যাবে না। যাব, সপ্তাহখানিক পর তুমিও যেও। জীবনেও যাব না আমি। আচ্ছা, না গেলে নাই, কিন্তু আমি যাব। তুমি কিন্তু খুব অসভ্য। তোমার বাবা বসে আছেন, তাকে বলবো যে তুমি একটা বেয়াদব। আচ্ছা যাও, বলে এসো, তাতে আমারই লাভ। আমি বাড়িতে বেশি দিন থাকতে পারবো। মানে বাবা ভাববে যে তুমি আমাকে একদম সহ্য করতে পারো না, তাই তারা আর পাঠাতে নাও চাইতে পারে। শিশিরের চোয়াল শক্ত হলো। বিন্তির খুব মজা লাগছে। ও মিটিমিটি হাসছে। শিশির আবারও জিজ্ঞেস করলো, তুমি তার মানে যাবেই? হ্যাঁ। শিশির ঘর থেকে বেরিয়ে গেল। যাবার আগে দরাম করে দরজা লাগিয়ে গেল। বিন্তি হেসে ফেলল। ও চলে গেলে শিশিরের কি? ঝগড়া করার মানুষ পাবে না তাই, নাকি অন্য কিছু? শিশির রান্নাঘরে এসে মায়ের উপর খুব হম্বিতম্বি করল। বলল,